হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ইমপ্রুভ ক্লাস 9-10। আমি ইপসিতা ম্যাম, তোমাদের লাইফ সায়েন্সের এডুকেটর। তো আজকে আমরা কি করব? আজকে আমরা বিভিন্ন ধরনের টেস্ট পেপার থেকে তোমাদের লাইফ সায়েন্সের যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই চ্যাপ্টারটার উপরে বিভিন্ন টেস্ট পেপার ঘেটে আমি কিছু ইম্পর্টেন্ট 2 মার্কসের কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো অবশ্যই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা ভালো মতো পড়বে এবং ভালো মতো এগুলো কিন্তু তোমরা দেখবে, কারণ এগুলো কিন্তু ভীষণই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো চলো আমরা আজকের এই 2 মার্কস কোশ্চেনের ক্লাসটা করে ফেলি। ওকে, তো সবাই কিন্তু কোনো কোশ্চেন কিন্তু স্কিপ করবে না, প্রত্যেকটা কোশ্চেন তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এরকম আরো অনেক কোশ্চেন পাওয়ার জন্য তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই সেশনটা তোমাদের বিভিন্ন বন্ধুদের সাথে ছড়িয়ে দাও, যেন তারাও এটাকে দেখতে পারে, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা একটা লাইক দিয়ে দাও। ওকে, আর কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। তার আগে বলে দিই, এটা আমাদের ক্লাস 10-এর টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড। তোমরা যারা চ্যানেলের নতুন ভিডিওটি দেখছো, তারা অবশ্যই কিন্তু এটা স্ক্যান করে টেলিগ্রামে জয়েন হয়ে যাও। আমরা কিন্তু সেখানে সমস্ত ক্লাস আপডেট বা ক্লাসের পর সমস্ত রকম পিডিএফ কিন্তু আমরা এখানে তোমাদেরকে প্রোভাইড করব। ওকে, তো চলো আর লেট না, আমরা আজকে ক্লাসটা করি, কোয়েশ্চেন গুলো দেখি যে কোন কোন কোয়েশ্চেন গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই ফার্স্ট চ্যাপ্টার থেকে 2 মার্কসের জন্য। ওকে, তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি আছে। কি বলছে ফার্স্ট কোশ্চেন? নিচের ঘটনাগুলি ঘটলে মানুষের প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া ঘটে। আমরা সবাই জানি প্রতিবর্ত ক্রিয়াটা কি, তাই না? এই প্রতিবর্ত ক্রিয়ার দুটি গুরুত্ব লেখো। ওকে, কি বলছে? 1 নাম্বার, যখন শ্বাসনালীতে খাদ্যকণা ঢুকে পড়ে, এবং বি কি আছে? যখন নাকের মধ্যে কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়ে। তো আমাদের প্রতিবর্ত ক্রিয়াটা কি? এটা তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া, খুব তাড়াতাড়ি এটা আমরা প্রতিক্রিয়া করি, তাই তো? তো কি হয়, যখন আমাদের শ্বাসনালীতে খাদ্যকণা ঢুকে পড়ে, তখন কি হয়, আমাদের খুব জোরে করে কিন্তু আমরা কাশি, তাই তো? এর ফলে কাশার সঙ্গে সঙ্গে কি হয়, আমাদের কিন্তু এই খাদ্যকণাটা কিন্তু বাইরে বেরিয়ে আসে। কি, এটা হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবন, অর্থাৎ এইসব ঘটনাগুলো কিন্তু আমাদের যে কারোর সঙ্গে প্রাত্যহিক জীবনে যখন তখন কিন্তু ঘটছে। আজকে তুমি দুপুরে খাচ্ছ, খেতে খেতে তোমার কি শ্বাসনালীতে একটা খাদ্যকণা ঢুকে গেল, এর ফলে কি হবে, তোমার জোরালো পরিমাণে কাশি হবে, এবং এই কাশতে কাশতেই কিন্তু তোমার এই খাদ্যকণাটা কিন্তু বেরিয়ে যাবে। তো কি হবে এটা? চলো আমরা একটু একটু জাস্ট দেখে নিই অ্যান্সার গুলো। কি বলছে এখানে? তাহলে জোরালো কাশির ফলে কি হবে, এখানে খাদ্যকণা বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে, বাইরে বেরিয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে? নেক্সট পয়েন্টটা কি বলছে এখানে? যখন নাকের মধ্যে কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়ে। এবার মনে করো তুমি যাচ্ছ কোথাও সাইকেল চালিয়ে চালিয়ে বা কিছু একটা সামথিং, তোমার নাকের মধ্যে যখন কিছু ঢুকে যায়, তখন নাকটা কি হয়, আমাদের শুশুর 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 করে, তাই তো? তখন কি হয়, আমাদের হাঁচি হয়, তাই তো? এবার এই হাঁচির ফলে কিন্তু আমাদের নাক থেকে বিজাতীয় বস্তুটা কিন্তু বেরিয়ে যায়। ঠিক আছে, হাঁচির ফলে এটি বেরিয়ে যায়। বোঝা গেল? অনেক জায়গায় কিন্তু এই কোশ্চেনটা আমি দেখেছি, সো কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট কি আছে দেখো এখানে, জিব্রেলিন হরমোন কিভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটায় ও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে। এবার আমরা জানি জিব্রেলিন হরমোনটা কি, বীজের কিন্তু অঙ্কুরোদ্গম ঘটাচ্ছে। কিভাবে? সুপ্তদশাটাকে ভঙ্গ করছে। তো কি করে করছে, কি করে? আমরা জানি বীজের মধ্যে একটা কি থাকে, এনজাইম। এনজাইমটা কি করে, অর্থাৎ এই যে জিব্রেলিন, এটার হচ্ছে একটা এনজাইম থাকে অ্যামাইলেজ। কি এনজাইমটা? এনজাইমটা কি? অ্যামাইলেজ। ঠিক আছে, অ্যামাইলেজ। এটা কি? এটাও উদ্দীপিত করে, এই অ্যামাইলেজটাকে উদ্দীপিত করে। জিব্রেলিন কি করে? এই অ্যামাইলেজটাকে উদ্দীপিত করে। এর ফলে যে খাদ্যটা সঞ্চিত থাকে বীজের মধ্যে, সেটা কি হয়, ভেঙে যায়। এর ফলে কিন্তু বীজের সুপ্তদশা ভঙ্গ হয় এবং কি বীজের কি হবে, অঙ্কুরোদ্গম ঘটছে। বোঝা গেল? এই অ্যামাইলেজটাই কি করছে এখানে, যে সঞ্চিত খাদ্যটা থাকে, সঞ্চিত খাদ্যটা ভেঙে দেয়, যার ফলে কি হচ্ছে, যার ফলে কিন্তু বীজের সুপ্তদশা ভঙ্গ হচ্ছে এবং কি হচ্ছে, বীজের মধ্যে অঙ্কুরোদ্গম ঘটছে। বোঝা গেল? নেক্সট কি আছে, উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি কি করে হয়, কি করে ঘটাবে দৈর্ঘ্য বৃদ্ধি?
এই যে প্রসারণ ঘটাবে, কোষ বিভাজন ঘটাবে, এর ফলে কি সেই জায়গাটা কিন্তু দ্রুত প্রসারণ হবে, এর ফলে কি হবে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি হবে। ঠিক আছে, তাহলে এটা একটা পার্ট গেল। এটা একটা পার্ট কি হবে, উদ্ভিদের কাণ্ডে কোষ বিভাজন ঘটিয়ে দৈর্ঘ্য প্রসারণ করে। ঠিক আছে, বোঝা গেল? তো এই কোশ্চেন গুলো কিন্তু ভালো মতো জানতে হবে। এই যে জীববিজ্ঞান কি করে বীজের অঙ্কুরোদ্গম ঘটায়, এটা তো ভীষণই ইম্পর্টেন্ট, যেটা তোমাকে উল্লেখ করতেই হবে যে অ্যামাইলেজটা কি, এই হরমোনটা জীববিজ্ঞানটা অ্যামাইলেজটাকে উদ্দীপিত করে। ওকে, এর ফলে কি হবে, এখানে যে সঞ্চিত খাদ্যটা বীজের মধ্যে জমা আছে সেটা হচ্ছে ভেঙে যাবে। এর ফলে কি হবে, বীজের সুপ্তটা ভঙ্গ হয়ে গেল এবং যার ফলে কি হবে, এখানে বীজের অঙ্কুরোদ্গম ঘটে যাবে। বোঝা গেল? নেক্সট 3 নম্বর, উদ্ভিদের ট্যাকটিক চলন কাকে বলে, উদাহরণ দাও। এবার ট্যাকটিক চলনটা কি? ট্যাকটিক চলন আমরা জানি, ট্যাকটিক মানে কি, উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন। ঠিক আছে, কি উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন, কি তাই তো? ঠিক আছে, যেমন মনে করো আলো হতে পারে বা হচ্ছে কোনো রাসায়নিক পদার্থ হতে পারে, যে কোনো কিছু উদ্দীপক। আমরা জানি উদ্দীপক মানে কি, কোনো একটা কিছু হবে তার সঙ্গে আছে। এবারে উদ্দীপক আলো বলো বা সানলাইট, টেম্পারেচার বা হচ্ছে সে কোনো কেমিক্যাল পদার্থ, এগুলোর প্রভাবে উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে। এই যে ট্যাকটিক চলন, এটা 2 প্রকারের হয়। কি কি হয়? এই যে ট্যাকটিক চলন, ট্যাকটিক মানেই কি, ট্যাকটিক মানেই হচ্ছে সামগ্রিক স্থান পরিবর্তন। এগুলো কাদের হয়? আমরা কি উদ্ভিদদের মধ্যে স্থান পরিবর্তন দেখতে পাই না, কারণ এগুলা কিছুটা কিন্তু আমরা দেখতে পাই, কিছুটা লোয়ার জাতীয় কিছু গাছ উদ্ভিদে আমরা এটা দেখতে পাই। এই ট্যাকটিক চলন হয় 2 রকম, একটা কি ফটো ট্যাকটিক, একটা আমার ফটো ট্যাকটিক, এবং আরেকটা হচ্ছে আমার কেমো। ঠিক আছে, এবার আমরা বুঝতেই পারছি ট্যাকটিক মানে তো আমার অবশ্যই স্থান পরিবর্তন হবে। এবার ফটো মানে কি? ফটো মানে হচ্ছে আলো। ওকে, আর কেমো মানে কি? কেমো মানে হচ্ছে আমার কেমিক্যাল সাবস্টেন্সেস। ওকে, তার মানে ফটো ট্যাকটিক মানে কি, যেটাতে আমার আলোর প্রভাবে উদ্ভিদ অঙ্গের চলন হবে। এটার এক্সাম্পল কি হবে? কতিপয় শৈবাল। এটার এক্সাম্পল কি হবে? কতিপয় শৈবাল। ঠিক আছে, আর এখানে কি আছে, যেটা কেমিক্যাল, অর্থাৎ কেমোট্যাকটিক মানে কেমিক্যাল পদার্থের বিরুদ্ধে হবে। যেটা কি হবে? ফানির শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। তার মানে ফানের শুক্রাণুটা কি, কিসের প্রভাবে যাচ্ছে? ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডটা কি, এখানে হচ্ছে এটা একটা কেমিক্যাল। তাহলে এটার এক্সাম্পল কি হবে? ফানের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর। ঠিক আছে, অগ্রসর। বোঝা গেল কোশ্চেনটা? তো এই গেল আমার ট্যাকটিক চলন। দেখো এখানে নাম্বারটা তোমরা বলতে পারো যে ম্যাম 2 মার্কসের জন্য কি এত বড় লিখবো? হ্যাঁ, চাইলে তোমরা ছোট ছোট করে এরকম ভাগ করে কিন্তু লিখে দিতেই পারো, তাহলে কিন্তু তোমাদের একদম কোনো কাটাটার কোনো জায়গায় থাকবে না। ওকে, নেক্সট তার বলে দিই, আমরা কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি র্যাঙ্কার্স ব্যাচ। যারা মাধ্যমিক নিয়ে একদম সিরিয়াস, কিন্তু এখনো তোমরা ভাবছো ব্যাচটা কি নিবো কি নিবো না, তোমরা লেট করো না, অলরেডি কিন্তু অনেক অনেক ক্লাস হচ্ছে। এরপর তোমরা যারা ব্যাচটা নেবে তাদের কিন্তু প্রচুর ব্যাকলগ পড়ে থাকবে। এবার এগুলো কিন্তু ক্লিয়ার করার জন্য তোমরা কিন্তু আর টাইম পাবে না। এই ব্যাচে আমরা তোমাদের কি কি দেবো? 1 শট ক্লাস, কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো, রিভিশন করাবো, টেস্ট পেপার করাবো, সাজেশন, যেটা আমরা তোমাদের একদম শুধু সাজেশন দিয়েই ছেড়ে দিব না, এটাকে আমরা প্র্যাকটিস করাবো, এবং শেষে আমরা তোমাদেরকে মক টেস্ট দিব। তো এখানে তো তোমাদের আমরা অনেক ধরনের কোয়েশ্চেন করাচ্ছি, এরকম আরো কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য তোমরা অবশ্যই কিন্তু ব্যাচটাকে
এনরোলমেন্ট করো। এবং সেখানে আমরা তোমাদের বলেও দিব এই যে কোশ্চেনগুলো কি করে লিখতে হয়, কি করে ভালো মতো লিখলে এক্সামিনার কোনো নাম্বার কাটার জায়গা পাবে না, সেগুলোও কিন্তু আমরা তোমাদের এখানে একদম ধরে ধরে শিখিয়ে দিব। ঠিক আছে, তো এবার বলি এই যে ব্যাচের প্রাইস ভীষণই কিন্তু রিজনেবল প্রাইস, কত? 649। ভীষণ রিজনেবল। তোমরা যদি ভালো একটা র্যাঙ্ক করতে চাও অবশ্যই কিন্তু এটা তোমরা এনরোলমেন্ট করো। এখানে আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এখানে কল করলেই কিন্তু আমাদের টিম তোমাদের গাইড করে দিবে। ঠিক আছে, তো আর কিন্তু লেট নয়, এখন কিন্তু আর টাইম নেই। ওকে, তো তোমরা যদি এটা নাও তো তোমরা অবশ্যই এখনই নিয়ে নাও। ঠিক আছে, তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে দেখি কি বলছে। 4 নাম্বার, ইনসুলিন ও গ্লুকাগন পরস্পর বিপরীত কাজ করে, যুক্তি দাও। এবার আমরা জানি যে ইনসুলিন গ্লুকাগন এটা কোথা থেকে ক্ষরিত হচ্ছে? অগ্নাশয় থেকে, তাই তো? ইনসুলিনটা কি অগ্নাশয়ের কোথা থেকে ক্ষরিত হয়? বিটা সেল থেকে। ঠিক আছে, এবং গ্লুকাগনটা আবার আলফা কোষ থেকে ক্ষরিত হচ্ছে। এবার কি আমি তোমাদের বলেছিলাম আগে যে এটা কি করে, ইনসুলিন গ্লুকাগন কিন্তু পরস্পর বিপরীত কাজ করে। মানে এটা কি করে, একটা রক্তে ব্লাড সুগার লেভেলটাকে কমিয়ে দেয় এবং একটা রক্তে ব্লাড সুগার লেভেলটাকে কিন্তু বাড়িয়ে দেয়। তাহলে এটাই আমরা বুঝতে পারছি একটা আরেকজনের অ্যান্টাগনিস্টিক কাজ করছে। তো কি হচ্ছে যে বিটা সেল থেকে আমার ইনসুলিন হরমোন ক্ষরণ হচ্ছে এবং আলফা সেল থেকে আমাদের গ্লুকাগন ক্ষরণ হচ্ছে। ওকে, তো এখানে কি হচ্ছে আমরা বলি, ইনসুলিন রক্তে শর্করার মাত্রা কমিয়ে দেয় এবং গ্লুকাগন কি করে, রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। ঠিক আছে, দেখো একটা কথা বলি, 2 মার্কসের যেহেতু, এবার অ্যান্টাগনিস্টিক রোল দুজনের বিপরীত রোল তো লিখবই, কিন্তু তোমরা যদি মনে করো যে আমরা আরেকটু ভালো মতো আরো খাতাটাকে একটু ভালোভাবে রিপ্রেজেন্ট করবো, তাহলে কিন্তু তোমরা এই লেখাটা বলতে পারো যে অগ্নাশয়ের বিটা কোষ থেকে, অগ্নাশয়ের কোষগুলো যা আছে বিটা কোষ আলফা কোষ, এই বিটা কোষ থেকে আমাদের ইনসুলিন হরমোন ক্ষরণ হয় এবং আলফা কোষ থেকে আমাদের গ্লুকাগন হরমোন ক্ষরিত হচ্ছে এবং এই ইনসুলিন রক্তে শর্করার মাত্রা কমিয়ে দেয় এবং অপরপক্ষে গ্লুকাগন রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। এই গেল কি এটা ওদের অ্যান্টাগনিস্টিক, অর্থাৎ একে অপরের বিপরীত কাজ করছে। কোনো কারণে যদি আমাদের বডিতে শর্করার মাত্রা অতিরিক্ত কমে যায় তাহলে তখন গ্লুকাগন কি করবে, অপর দিক থেকে এটাকে বাড়িয়ে দিবে, তাই তো? এবারও বাড়াচ্ছে, কোনো কারণে বাড়াতে বাড়াতে যদি এটা আমাদের ব্লাডে যদি শর্করাটা বেশি হয়ে যায় তখন আবার কি হবে, ইনসুলিন কিন্তু সেটাকে কমিয়ে দিবে। তো এরা কিন্তু দুজনটা কিন্তু ব্যালেন্স করে চলছে। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট 5 নাম্বার কি বলছে, তুমি বিদ্যালয়ের ফুটবল টিমের গোলরক্ষক হওয়ার সুবাদে খেলার সময় তোমার যে যে অস্থি সন্ধি এবং পেশি ব্যবহৃত হয় তার একটি তালিকা তৈরি করো। যে আমাদের কি পেশি ব্যবহৃত হচ্ছে এবং কি অস্থি সন্ধি ব্যবহৃত হচ্ছে। অস্থি সন্ধিটা আমি এদিকে লিখে দিব আর এখানে পেশিটা। ঠিক আছে, কিসের কিসের এখানে ব্যবহৃত হচ্ছে, কাঁধের, কুনুই, আঙুল, কবজি, কোমর, হাঁটু ও গোড়ালি। এত কিছুর অস্থি সন্ধি আমাদের ব্যবহৃত হচ্ছে। কিসের কিসের, কাঁধের অস্থি সন্ধি, কুনুইয়ের অস্থি সন্ধি, আঙুলের অস্থি সন্ধি, কবজি, কোমর, হাঁটু এবং গোড়ালি, এইগুলোর অস্থি সন্ধি কিন্তু আমাদের এতে ব্যবহার হচ্ছে। এবার থাকলো পেশি, কি কি পেশি আমাদের ব্যবহৃত হচ্ছে। ডেলটয়েড পেশি, বাইসেপস পেশি, ফ্লেক্সের পেশি ও এক্সটেন্সর পেশি। ঠিক আছে, কি কি পেশি ব্যবহৃত হচ্ছে, ডেলটয়েড,
বাইসেপস, ফ্লেক্সর এবং এক্সটেনশন। ক্লিয়ার সকলে? কি বললাম? তাহলে অস্থিসন্ধি আর পেশি, এগুলোর আমার অস্থিসন্ধি কাঁধ, কনুই, আঙ্গুল, কবজি, কোমর, হাঁটু, গোড়ালি, এবং পেশির মধ্যে কি ডেল্টয়েড পেশি, বাইসেপস পেশি, ফ্লেক্সর পেশি এবং এক্সটেনশন পেশি। ঠিক আছে, এবার 6 নাম্বার কোয়েশ্চেন। প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে বা প্রদত্ত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য লেখো। কিসের কিসের তোমাকে কিন্তু এখানে পয়েন্টগুলো উল্লেখ করেছে। একটা লিখবো আমরা উদ্দীপকের প্রভাব এবং আরেকটা 2 নাম্বার লিখবো আমরা অক্সিন হরমোনের প্রভাব। ঠিক আছে, তো এবার আমরা লিখবো। এবার বলি উদ্দীপকের প্রভাব। আমরা জানি ট্রপিক আর ন্যাস্টিক। এখানে উদ্দীপকটা কি? ট্রপিক চলনে কিন্তু উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গে চলন হয়, বৃদ্ধি ঘটে, এবং ন্যাস্টিকে কি যেদিকে উদ্দীপকের তীব্রতাটা বেশি সেদিকে কিন্তু উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটে। এই গেল আমাদের উদ্দীপকের ওপর প্রভাব। নেক্সট আছে আমাদের অক্সিন হরমোনের প্রভাব। আমরা জানি যে ট্রপিক হরমোন কিন্তু অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং ন্যাস্টিক চলনে কিন্তু এই অক্সিনের কিন্তু কোনো রকম প্রভাব নেই। ঠিক আছে, তাহলে এখানে কি আমার ট্রপিক এবং কি এখানে ন্যাস্টিক, তাই তো? এবার আমরা যখন লিখবো, আমরা জানি কিসের কিসের উপর লিখবো। একটা লিখবো আমরা উদ্দীপক, যে কি উদ্দীপক কি এটা ট্রপিক চলনে উদ্দীপকের গতিপথ অনুসারে ট্রপিক চলন হয়। ঠিক আছে, এটা কি গতিপথ অনুসারে হয় এবং এটা কি তীব্রতা অনুযায়ী হয়। ঠিক আছে, তীব্রতা অনুসারে হয়। ওকে, আরেকটা কি থাকলো আমাদের? আরেকটা 2 নাম্বার দিয়ে আমাদের থাকলো হচ্ছে অক্সিন হরমোনের প্রভাব, তাই তো? অক্সিন হরমোন, যে ট্রপিক চলনটা আমাদের অক্সিন হরমোন দিয়েই কিন্তু নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, নিয়ন্ত্রিত হয় এবং এটা কিন্তু নিয়ন্ত্রিত হয় না। ওকে, তাহলে এই গেল কিন্তু আমাদের ন্যাস্টিক এবং ট্রপিক চলন উদ্দীপকের প্রভাব এবং অক্সিন হরমোনের প্রভাব। এবার বলে দিই একটা এক্সাম্পল, যে ন্যাস্টিক চলন এবং ট্রপিক চলন যেটা বললাম উদ্দীপকের গতিপথ অনুসারে হয়। মনে করো উদ্ভিদের আলোর উৎসটা যেদিকে সেদিকে কি কাণ্ডটা বৃদ্ধি পাচ্ছে, তাই তো? এবং অপরদিকে কিন্তু এবার মনে করো আমরা জানি উদ্ভিদের যে মূল এটা কিন্তু সবসময় মাটির দিকেই তো বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটা কি? এটা কিন্তু অভিকর্ষ যে টান সেটার ইয়েতে বৃদ্ধি পাচ্ছে, সেটার গতিপথ যেদিকে, যেটা মাটির দিকে, তো সেটা কিন্তু আমার সেদিকেই যাচ্ছে। তারপর মনে করো জলে কি মূল কি সবসময় কিন্তু জলের দিকেই যাচ্ছে। তো এটা কি এই উদ্দীপক, এই যে উদ্দীপক আলো বলো জল বলো, ওকে অভিকর্ষের টান, এগুলো যেদিকে সেদিকেই কিন্তু এগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটার উৎসটা যেদিকে সেদিকেই কিন্তু গাছের অংশগুলো বৃদ্ধি পাচ্ছে। এবার আসলে আমাদের ন্যাস্টিক চলন, মানে এটা উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত। এবার মনে করো আলোর তীব্রতা, ওকে আলো টেম্পারেচার সবকিছু, এবার মনে করো আলোর তীব্রতা বেশি, তার মানে কি হবে? সেটা হচ্ছে আমার ফোটোন্যাস্টিক চলন, অর্থাৎ আলোর তীব্রতা অনুসারে উদ্ভিদের চলন। মনে করো সূর্যমুখী ফুল, এটা কি সবসময় কিন্তু আলোর দিকে মুখ করে থাকে, তার মানে কি এটার বৃদ্ধি কিন্তু আলোর তীব্রতা অনুসারে। তারপর মনে করো টিউলিপ ফুলের পাপড়ি, এটা কি? এটা কিন্তু টেম্পারেচারের তীব্রতা অনুসারে, মানে এটা কিন্তু কি হয় যখন খুব রোদ থাকে বা টেম্পারেচারটা বেশি থাকে তখন কিন্তু এই ফুলটা কিন্তু ফোলে, এবং কম টেম্পারেচারে কিন্তু এটা কোনো রেসপন্স দিবে না। বোঝা গেল? তখন কিন্তু এটা মুদে যাবে। তো এই গেল এগুলো কি উদ্দীপকের তীব্রতা, অর্থাৎ যেই দিকে তীব্রতা বেশি ওরা কিন্তু সেদিকে কিন্তু রেসপন্স করবে। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট আছে 7 নাম্বার, মায়োপিয়া এবং হাইপার মেট্রোপিয়ার মধ্যে পার্থক্য লেখো। কি কি লিখতে বলছে? কারণ এবং লক্ষণ। তো চলো আমরা জানি মায়োপিয়াটা কি আর হাইপার মেট্রোপিয়াটা কি। দাঁড়াও 1 সেকেন্ড। কিসের উপর লিখতে বলছে আমাকে? কারণ এবং লক্ষণ। মায়োপিয়ার কারণ কি? 1 নাম্বার দিয়ে মায়োপিয়ার কারণ এবং এখানে কি আছে? লক্ষণ। মায়োপিয়াতে কি হয়? আমরা কাছের জিনিস ঠিকঠাক দেখি, দূরের জিনিসটা ঝাপসা দেখি। কেন?
কারণ এখানে যে রেটিনায় যে প্রতিবিম্ব গঠিত হয় আর কি, এই প্রতিবিম্ব কিন্তু রেটিনার সামনে তৈরি হয়ে যায়। এর ফলে সামনেরটা আমরা ঠিক দেখি, দূরেরটা আমরা দেখতে পাই না। ঠিক আছে, এটা তার কারণটা কি? প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়। ঠিক আছে, রেটিনার সামনে গঠিত হয়। নেক্সট আছে আবার হাইপারমেট্রোপি। আমরা জানি এটাতে আমরা দূরের জিনিসটা স্পষ্ট দেখি, কাছের জিনিসটা আমরা আবছা দেখি। কেন? ঠিক তার উল্টা, যেখানে কি প্রতিবিম্ব কি হয় এখানে রেটিনার পিছনে। ঠিক আছে, প্রতিবিম্ব রেটিনার পিছনে হয়। বোঝা গেল? এরপর আছে কি এটা লক্ষণ। লক্ষণটা কি? এই যে আমি বলেই দিলাম এটার লক্ষণ, যে এখানে কি মায়োপিয়াতে কাছের জিনিস ঠিক দেখায়। ঠিক আছে, কাছে ঠিক দেখায়, দূরে অস্পষ্ট। ঠিক আছে, এবার ওখানে কি হয়? ওখানে ঠিক তার উল্টা, যে দূরে স্পষ্ট, কাছে অস্পষ্ট। ক্লিয়ার? বোঝা গেল? এই কোয়েশ্চেন গুলো কিন্তু অনেক টেস্ট পেপারে আমি দেখেছি যে বিভিন্ন রকম টেস্ট পেপারে অনেকবার করে রিপিট আছে। তো কাজেই কিন্তু আমরা ধরে নিতে পারি এই কোয়েশ্চেন থেকে এগুলো করলেই কিন্তু তোমরা এক্সামে কিন্তু একদম 100% পাবেই পাবে, কিন্তু তাদের পড়তে হবে। এবার এই 15টার মধ্যেও যদি তোমরা সবাই বাঁচতে বসো যে আমি এটা করব না, এটা করব, এটা করব না, এটা করব, নিজেরা যদি নিজেদের সাজেশন ফলাও তাহলে কিন্তু হবে না। যেটা আমি দিচ্ছি সেটা তোমাদের করতে হবে, তাহলেই কিন্তু তোমরা এক্সামে গিয়ে পারবে, নালে কিন্তু নয়। এই জন্য কি, এই জন্য কিন্তু আমরা কিন্তু তোমাদের র্যাঙ্কার্স ব্যাচে একদম এইভাবেই করাবো, যেটা আমি করাবো সেটা তোমাকে করতেই হবে। এখানে কিন্তু এরকম কোনো ছাড়াছাড়ি কিন্তু চলবে না। ওকে, তো অবশ্যই কিন্তু তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও সেখানে তোমরা অবশ্যই কিন্তু জয়েন করো। ঠিক আছে, কারণ ওখানে কিন্তু ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই। নেক্সট কি বলছে? হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বলে কেন? আমরা জানি পিটুইটারি গ্রন্থিকে কি বলা হয়? হ্যাঁ, প্রভু গ্রন্থি। এবার হাইপোথ্যালামাসকে কি বলা হয়? সুপ্রিম কমান্ডার। কেন? কারণ পিটুইটারি গ্রন্থি কি করে? সব অন্য অন্য গ্রন্থিগুলোর ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এই জন্য পিটুইটারিকে আমরা মাস্টার গ্ল্যান্ড বলে থাকি, তাই তো? এবার সুপ্রিম কমান্ডার হাইপোথ্যালামাস কি করে? এবার পিটুইটারি থেকে তো সব কন্ট্রোল হচ্ছে, পিটুইটারি সবাইকে কন্ট্রোল করছে, এবার ওকেও তো কারো কন্ট্রোল করতে হবে। এবার মানে ওর হেড যে, তাই তো সবকিছুর কি হেডেরও হেড থাকে? কারণ নাকি শুধু হেডে কি চালায় তা তো হবে, এবার হেডকেও তো কেউ একজন কন্ট্রোল করে। এবার এইটা হচ্ছে এই এখানে হাইপোথ্যালামাস, যে কিনা পিটুইটারিকে কন্ট্রোল করে। ঠিক আছে, পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে, তাই হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বলে। ঠিক আছে, এবার তোমরা বলতে পারো আচ্ছা ম্যাম 2 মার্কসের কোশ্চেন এই এক লাইন লিখলে কি হবে? না, হবে না, অবশ্যই হবে না, তাই না? তখন আমাদের কি একটু আমাদের লিখতে হবে। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এমন না যে তোমরা এই নোটসটা যেটা আমি লিখে দিচ্ছি সেটাই তোমরা খাতায় লিখবে না। আমি এই যে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, জাস্ট তোমাদেরকে সংক্ষেপে আমি একটা নোট করে দিচ্ছি। বাড়িতে কিন্তু অবশ্যই তোমাদেরকে নোটস বানাতে হবে। ঠিক আছে, আমি একটু বানানটা ভুল লিখেছি, পিটুইটারি হবে না। ঠিক আছে, হ্যাঁ, যে লিখতে হবে পিটুইটারি গ্রন্থি অন্য সব গ্রন্থিদেরকে নিয়ন্ত্রণ করে। এবারে পিটুইটারি গ্রন্থিকে যেহেতু আবার হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে, সেই কারণে এটাকে সুপ্রিম কমান্ডার বলে। বোঝা গেল? নেক্সট, দরজা ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি একটি শব্দছকের মাধ্যমে দেখাও। ওকে, তার মানে কি, কিভাবে খুলবো সেটা আমরা শব্দছকের সাহায্যে দেখাবো। দেখো,
উদ্দীপক সেন্সরি নিউরন মস্তিষ্ক শেষ্টীয় নিউরন সাড়া প্রদান। ওকে, তো এখানে কি এই যে উদ্দীপক মানে কি, এই যে কলিং বেলের যে শব্দটা, এটা কিন্তু আমার কি দরজার ঘন্টা, এই যে ঘন্টাটা বাজছে এটা কিন্তু আমার উদ্দীপক, এই শব্দটা। এবার এখানে সেন্সরি নিউরনটা কি, সেন্সরি নিউরন হচ্ছে আমার কি গ্রাহকটা, অর্থাৎ যেটা কিনা আমরা শুনতে পাচ্ছি। কি দ্বারা শুনতে পাবো আমরা, এই যে কান দ্বারা আমরা শুনতে পাবো, তাই তো। তারপরে এটা কি হবে, তারপরে কিন্তু এটা আমাদের এই মস্তিষ্কে চলে যাবে। মস্তিষ্কে গিয়ে কিন্তু এটাকে অ্যাসোসিয়েট করবে যে হ্যাঁ তুই কিছু একটা শব্দ শুনতে পেলি, এবার তো যাওয়া উচিত, ও আমাদের কি করবে আজ্ঞা করবে, তাই তো। এবার কি এই চেস্টীয় নিউরন মানে কি, এবার কিন্তু আমি পা দিয়ে যাব দরজাটা খোলার জন্য, যেটাকে আমরা বলবো হচ্ছে কারক। ঠিক আছে, এটাকে আমরা বলবো কারক, যেটা কি অর্থাৎ আমাকে আজ্ঞা দিবে। চেস্টীয় মানে কি, এটা আমাকে আজ্ঞা দিবে। এই আজ্ঞা দেওয়ার ফলে কি আমি যাবো তো দরজাটা খোলার জন্য। এবার সাড়া প্রদান মানে কি, যেটা আমার হাতের পেশি, এটা কি আমার হাতের পেশি। এবার এই হাতের পেশিটা কি করবে, দরজাটা কিন্তু খুলে দিবে। তো এই যে স্নায়বিক পদ, এটা হচ্ছে সেই শব্দছকের মাধ্যমে এইভাবেই দেখাতে বলছে, এটাই আমার স্নায়বিক পদ। যে কি বলছে, দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে, সেই স্নায়বিক পদ একটি শব্দছকের মাধ্যমে দেখাও। তাহলে কিভাবে খুললাম একবার দেখে নাও। উদ্দীপক যেটা কি আমার শব্দটা, যেটা কি আমার ঘন্টার শব্দটা, ঠিক আছে। আর এই গ্রাহকটা কি আমার কান। ঠিক আছে, এটা আমার কানের পেশিটা, যেটা শুনতে পেলো শব্দটা। তারপরে কি আছে এখানে আমার মস্তিষ্ক, যেটা কি আমাকে বোঝাবে, এটা আমাকে বোঝাবে মানে অর্থাৎ এটা আমার জিনিসটাকে প্রেরণ করবে মেরুদণ্ড পর্যন্ত। ঠিক আছে, এবং তারপরে এটা চলে কি চেস্টীয় নিউরন, যেটা কারক, অর্থাৎ যেখানে আমাকে আজ্ঞা দিবে মানে কি পায়ের পেশিটা, যেটা যাওয়ার জন্য। তারপর এখানে আছে আমার সাড়া প্রদান মানে রেসপন্স, যেটা আমার হাতের পেশি কি করবে, দরজাটা গিয়ে খুলে দিবে। ক্লিয়ার? যদি কারো কোনো ডাউট থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রামে জানাতে পারো বা কমেন্ট বক্সেও তোমরা কিন্তু জানাতে পারো। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে সেটা আমরা তোমাদেরকে বলে দেব। ঠিক আছে, নেক্সট, প্রোজেস্টেরন ও ইস্ট্রোজেন হরমোনের একটি করে কাজ লেখো। কি কাজ হবে, প্রোজেস্টেরন ও ইস্ট্রোজেন হরমোনের একটি করে কাজ। প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন আমরা জানি এই দুটোই কিন্তু ফিমেল হরমোন, তাই তো। এবং পুরুষদের হরমোনটার নাম কি, টেস্টোস্টেরন। তো এবার কি এই দুটোই আমরা জানি যে ফিমেল হরমোন। এবার এদের কাজগুলো কি, প্রোজেস্টেরনের কাজ আমরা জানি, এলে কিন্তু অনেকেই গুলিয়ে যায়, এটা কিন্তু গুলালে পরে চলবে না। ঠিক আছে, প্রোজেস্টেরন আর এখানে লিখলাম ইস্ট্রোজেন। প্রোজেস্টেরন কি করে, আমাদের প্লাসেন্টার গঠন, প্লাসেন্টার গঠনে সাহায্য করে। ঠিক আছে, এবং আর কি করে বলতে, একটি করে বলতে তোমরা দুটো করেও বলতে পারো। এবং গর্ভাবস্থায় অর্থাৎ প্রেগনেন্সির সময় ও কিন্তু ঋতুচক্রকে বন্ধ রাখে। ঠিক আছে, তাহলে কি লিখবো আমরা, গর্ভাবস্থায় ঋতুচক্র বন্ধ রাখে। এটাকে করে আমাদের প্রোজেস্টেরন। এবার আছে আমাদের ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন কি করে, ও আমাদের দৈহিক চারিত্রিক বিকাশ ঘটায়। ও কি করে, আমাদের দৈহিক চারিত্রিক বিকাশ ঘটায়। ঠিক আছে, এবং কি করে, ও আমাদের ঋতুচক্রকে
নিয়ন্ত্রণ করে। এই যে আমাদের প্রত্যেক মাসে মাসে যে মেনস্ট্রুয়েশন সাইকেলটা হয়, এই ঋতু চক্র নিয়ন্ত্রণ করে। বোঝা গেল প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেনের কাজ কি? ক্লিয়ার? এই গেল প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন। কেউ কিন্তু ভুলাবে না, কেউ ভুলাবে না, মাথায় রাখবে। ইস্ট্রোজেন আমাদের যে এই ফিমেল বডির যে স্ট্রাকচার, এই যে দেহের গঠন ফিমেলদের, সেটাকে কে সাহায্য করে? ইস্ট্রোজেন। এবং ও কিন্তু আমাদের স্তন গ্রন্থিরও কিন্তু বিকাশ ঘটায়, যেটাও কিন্তু একটা দৈহিক চারিত্রিকের মধ্যেই পড়ছে। এবার আছে ঋতুচক্র নিয়ন্ত্রণ করে। এই যে আমাদের প্রত্যেক মাসে মাসে যে একটা এই যে সাইক্লিক ওয়েতে যে মেনস্ট্রুয়েশন সাইকেলটা চলে, এটাও কিন্তু নিয়ন্ত্রণ করে আমাদের এই ইস্ট্রোজেন। নেক্সট আছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরনটা কি? এটা আমাদের প্লাসেন্টার, মাথায় রাখবে, প্রোজেস্টেরনের প প্লাসেন্টার প, এভাবে মাথায় রাখবে যেন না ভুলে। এই প্রোজেস্টেরন আমাদের প্লাসেন্টা গঠনে সাহায্য করে এবং কি গর্ভাবস্থায় ঋতুচক্রকে বন্ধ রাখতে সাহায্য করে কি? এই প্রোজেস্টেরন হরমোন। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট কি বলছে? 11 নাম্বার, কৃষির ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যা সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা লেখো। কি বলছে? কৃষির ফলন বৃদ্ধি, তাই তো? কৃষির ফলন বৃদ্ধি, এটা একটা। আর 2 নম্বরে কি বললাম? আগাছা সমস্যা সমাধান। কি হবে? এই আগাছা দমনে কোন প্রাকৃতিক হরমোনটা সাহায্য করে? 2,4-D। এবং কৃষির ফলন বৃদ্ধি এটাতে আমাদেরকে সাহায্য করে অক্সিন। ঠিক আছে, অর্থাৎ এই অক্সিন হরমোন প্রয়োগ করলে কি হবে? কৃষি জমিতে আমাদের ফলন বৃদ্ধি পাবে। আমরা জানি অক্সিন হরমোন কি করে? সবকিছু বৃদ্ধি ঘটায়। তো এই অক্সিন হরমোন প্রয়োগ করলে কিন্তু আমাদের কৃষির ফলন বৃদ্ধি পাবে। আর নেক্সট আছে কি? আমাদের এই আগাছা সমস্যার সমাধান। অর্থাৎ এই যে কৃষি জমি বলো, ধান ক্ষেত, গম ক্ষেত, এইগুলোতে কিন্তু এই 2,4-D স্প্রে করা হয় যেন সেই জমিগুলোতে কি কোনো রকমের আগাছা দমন, এই আগাছা যেন না হয়। এই আগাছাগুলো দমন করার জন্য কিন্তু আমরা এই 2,4-D স্প্রে ব্যবহার করি, যেন আমাদের কৃষি জমিটা ঠিকঠাক থাকে, কোনো রকমের নষ্ট না হয়। বোঝা গেল? তাহলে কি হলো? এই যে কৃষির ফলন বৃদ্ধি এবং আগাছা সমস্যা সমাধান, এগুলো কিন্তু শর্ট কোশ্চেনেও আসে, যে আগাছা দমনে সাহায্য করে কোন হরমোন? 2,4-D। ঠিক আছে, নেক্সট এবার আমরা দেখবো তাহলে কি 12 নাম্বার কোয়েশ্চেন। ওকে, 12 নাম্বার কোয়েশ্চেন কি আছে? নিউরোট্রান্সমিটার বলতে কি বোঝো? উদাহরণ দাও। কি হবে নিউরোট্রান্সমিটার? এটা এক ধরনের রাসায়নিক পদার্থ, যেটা কি করে? একটা নিউরন থেকে আরেকটা নিউরন বা পেশিতে সমন্বয় সাধন করে। ঠিক আছে, বা স্নায়ু স্পন্দন পরিবহন করে। এটা কি? একটা রাসায়নিক পদার্থ। এটি একটি রাসায়নিক পদার্থ যা এক নিউরন থেকে আরেক নিউরন বা পেশিতে স্নায়ু স্পন্দন পরিবহন করে। ঠিক আছে, বোঝা গেল? এবার এটার এক্সাম্পল কি হবে? এক্সাম্পল হবে অ্যাসিটাইল কোলিন। এক্সাম্পলটা কি হবে আমার? অ্যাসিটাইল কোলিন। ঠিক আছে, এটা হবে অ্যাসিটাইল কোলিন। এইটা কিন্তু অনেক সময় শর্ট কোশ্চেন দিয়ে দেয় যে একটি নিউরোট্রান্সমিটারের উদাহরণ দাও। কি হবে তখন? বলতে হবে আমার অ্যাসিটাইল কোলিন। যদি বলে নিউরোট্রান্সমিটারটা কি, যেটা এক ধরনের রাসায়নিক পদার্থ যেটা কিনা এক নিউরন থেকে আরেক নিউরন বা অন্য কোনো পেশিতে আমাদের স্নায়ু স্পন্দন পরিবহন করে। ঠিক আছে, পরিবহন করে, মনে থাকবে? ক্লিয়ার? এই কোয়েশ্চেন গুলো কিন্তু একদম মানে মুখস্থ করে ফেলতে হবে চোখ বন্ধ করে, যেন এক্সাম এগুলো দেখলেই মনে পড়ে যায় যে হ্যাঁ ইপসিতা ম্যাম তো এগুলো পড়িয়েছিল, এগুলো আমরা দেখেছিলাম ক্লাসে। তো এগুলো যেন দেখে নিয়েও কেউ যেন বাদ না দেয়, যে এগুলো দেখে নিয়ে ভাববে যে পরে করব, আজকে না, তাহলে তার কিন্তু কোনোদিনও হবে না। মাথায় রাখবে কাল কিন্তু কোনোদিনও আসে না,
যা হবে সেটা আজকে এক্ষুনি। ওকে, বোঝা গেল? তাহলে এই নিউরোট্রান্সমিটার এটার এক্সাম্পল ভালো মতো করবে। নেক্সট আছে কি আমাদের ক্যালোরিজেনিক হরমোন, কাকে এবং কেন বলা হয়? ক্যালোরিজেনিক হরমোন আমরা কাকে বলে থাকি? থাইরক্সিনকে আমরা ক্যালোরিজেনিক হরমোন বলে থাকি। কেন বলি? কেন কেন বলে থাকি? কারণ ও আমাদের বেসাল মেটাবলিক রেট বিএমআর নিয়ন্ত্রণ করে এবং ও আমাদের শরীরে তাপ উৎপাদন করে। কি করে? ও আমাদের বিএমআর নিয়ন্ত্রণ করে। দাঁড়াও, বিপাক ক্রিয়া লিখে দিই। বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং কি করে? তাপ ও এবং কি 2 নম্বর তাপ উৎপাদন করে। তাপ উৎপাদন করে। ঠিক আছে, এই তাহলে কিন্তু আমাদের থাইরক্সিনকে আমরা ক্যালোরিজেনিক হরমোন বলে থাকি, কারণ ও আমাদের শরীরে তাপ উৎপন্ন করে এবং আমাদের শরীরে যাবতীয় বিপাক জাতীয় ক্রিয়া কিন্তু এই থাইরক্সিন নিয়ন্ত্রণ করে। বোঝা গেল? আরো একটা কোশ্চেন হয়, অ্যান্টি কিটোজেনিক হরমোন কাকে বলে? তোমরা এই কোশ্চেনটা আমাকে কমেন্টে লিখে জানাবে যে অ্যান্টি কিটোজেনিক হরমোন কোন হরমোনকে বলা হয়, জানাবে। ঠিক আছে, অ্যান্টি কিটোজেনিক হরমোন কোন হরমোনকে বলে? ওকে, তোমরা এটা কিন্তু আমাকে অ্যান্সার কমেন্টে লিখে জানাবে। মনে থাকবে? সবাই জানাবে। ওকে, নেক্সট 14 নাম্বার কি বলছে? মায়োপিয়া কি, এর প্রতিকার উল্লেখ করো। মায়োপিয়াটা কি? এটা একটা চোখের দৃষ্টিজনিত ত্রুটি। দেখো, এটা কিন্তু আমাদের লিখতে হবে। মায়োপিয়াটিকে একবারই কিন্তু বলে দিলে হবে না যে ও এটা হচ্ছে কি কাছের জিনিস ঠিক দেখা যায় এবং কি দূরের জিনিসটা আবছা দেখতে পাই, এই জন্য হবে না। তোমাদের লিখতে হবে এখানে, যেহেতু এটা 2 মার্কস, তোমরা 10 স্ট্যান্ডার্ড, তোমরা মাধ্যমিক দিবে, তোমাদের কোয়েশ্চেন গুলো একটু অন্য প্যাটার্নে করতে হবে। সেটা কিন্তু তোমাদের নিজেদেরকেই ভাবতে হবে যে কি করে খাতাটা আমি অন্য সবার থেকে একটু আলাদা করে প্রেজেন্ট করব। তাহলেই কিন্তু তোমার নাম্বার কিন্তু বেশি উঠবে। কারণ দেখো, এই যে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন গুলো কিন্তু ভীষণই ইজি এবং কোয়েশ্চেন কিন্তু কম বেশি সবাই কিন্তু লিখে দেবে, তো সবাই কিন্তু নাম্বার পাবে। কিন্তু এক্সামিনার কি করে? কাউকে দেখবে 1.5 দিচ্ছে, কাউকে দেখবে 2 দিচ্ছে, কাউকে 1 দিচ্ছে। কেন কি? সেটা কিন্তু খাতার প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে। আজকে যদি যে লিখে দিবে যে ও মায়োপিয়া হচ্ছে এখানে দূরের জিনিস আবছা দেখায়, কাছের জিনিস ঠিক দেখায়, তাহলে কিন্তু এক্সামিনার দেখবে তাকে 1 বা 1.5 দিবে। কিন্তু তুমি যদি এরকম করে লেখো যে এটি এক ধরনের চোখের দৃষ্টিজনিত ত্রুটি যার ফলে এটা হয়, তখন দেখবে এক্সামিনার দেখবে বা এই লেখাটা তো বেশি সুন্দর, তখন দেখবে তোমাকে কিন্তু 2 দিবে। তো খাতার প্রেজেন্টেশনটা কিন্তু একটা বড় জিনিস, যেটাতে তোমাকে স্কোর কিন্তু অনেকটা এগিয়ে নিতে সাহায্য করবে। ওকে, এবার তাহলে আমরা বলি মায়োপিয়া কি? মায়োপিয়া হচ্ছে এক ধরনের দৃষ্টিজনিত ত্রুটি, চোখের দৃষ্টিজনিত ত্রুটি। এর ফলে কি হয়? এখানে চোখের যার ফলে কি হয়? কাছের বস্তু স্পষ্ট ও দূরের বস্তু অস্পষ্ট দেখায়। ঠিক আছে, মনে থাকবে। এবার হচ্ছে এটার প্রতিকার উল্লেখ করো। এই মায়োপিয়ার প্রতিকারটা কি? মায়োপিয়ার প্রতিকার কি? কিসের ফলে মায়োপিয়া ত্রুটিটা আমাদের সংশোধন হয়ে যাবে? আমাদের অবতল লেন্স যুক্ত চশমা দরকার। অবতল লেন্স যুক্ত চশমা আমাদের দরকার। কারণ কি? আমরা জানি মায়োপিয়াতে কি হয়, যেহেতু কাছের জিনিসটা ঠিক দেখায় এবং দূরের জিনিস ঝাপসা দেখায়, মানে কি প্রতিবিম্ব আমাদের রেটিনার সামনে তৈরি হচ্ছে, যার ফলে রোগী কি হচ্ছে? কাছেরটা ঠিক দেখছে, দূরেরটা আবছা দেখছে, কারণ প্রতিবিম্ব রেটিনার আগে তৈরি হচ্ছে। এবার যদি ও অবতল লেন্স যুক্ত চশমা পরে, তাহলে কিন্তু এই প্রতিবিম্ব আবার সেই রেটিনায় তৈরি হবে এবং কিন্তু সে কিন্তু আবার ঠিকঠাক দেখতে পাবে।
তাহলে এটার প্রতিকারটা কি, আমার অবতল লেন্স যুক্ত চশমা দরকার। মনে থাকবে, বোঝা গেল? আর এটার ঠিক উল্টো হচ্ছে হাইপারমেট্রোপিয়া। ওকে, নেক্সট এন্ড আজকের লাস্ট কোশ্চেন কি বলছে দেখো এখানে, হরমোন ও স্নায়ুতন্ত্রের একটি সাদৃশ্য এবং একটি বৈসাদৃশ্য লেখো। কি হবে? একটি সাদৃশ্য এবং একটি বৈসাদৃশ্য লেখো। সাদৃশ্য কি? এরা কি, এরা কোষে কোষে সমন্বয় সাধন করে। সমন্বয় সাধন করে, তাই তো? হরমোনও কি করে? হ্যাঁ, রাসায়নিক বার্তাবাহক। আর হচ্ছে এটা কি, স্নায়ুতন্ত্রটা কি, ভৌত বার্তাবাহক। অর্থাৎ কি করে ওরা, ওরা দুইজনই কিন্তু কোষে, এক কোষ থেকে আরেক কোষে সমন্বয় বা বার্তা বহন করছে। এটা কিন্তু ওদের মধ্যে সাদৃশ্য। এবার আছে বৈসাদৃশ্য। বৈসাদৃশ্য কি হবে? অনেকই তো আছে, আমি একটা বলে দিচ্ছি, যে স্নায়ুতন্ত্রের স্নায়ুতন্ত্রের কাজ দ্রুত ও হরমোনের কাজ কিন্তু ধীরে। ও হরমোনের কাজ ধীরে। ঠিক আছে, বোঝা গেল? এই গেল ওদের মধ্যে বৈসাদৃশ্য, যেটা কি আমরা জানি হরমোন এবং স্নায়ুতন্ত্র দুজনেই কিন্তু কোষে কোষে সমন্বয় সাধন করে। যে হরমোনকে আমরা রাসায়নিক সমন্বয়ক বলি, আর কি স্নায়ুতন্ত্রকে আমরা ভৌত সমন্বয়ক বলি। আলটিমেটলি ওদের কাজ কিন্তু দুজনেরই সমন্বয় সাধন করা। এবার আসবে এদের মধ্যে বৈসাদৃশ্য। আমরা জানি স্নায়ুতন্ত্রের যে কাজ, এটা কিন্তু ভীষণ তাৎক্ষণিক বা ভীষণই দ্রুত, কিন্তু সেখানে কিন্তু হরমোনের কাজ কিন্তু ভীষণই ধীর গতিতে হয়, আস্তে 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 কার্য সম্পন্ন হয়। এই গেল তাহলে হরমোনের এবং স্নায়ুতন্ত্রের সাদৃশ্য ও বৈসাদৃশ্য। ক্লিয়ার এভরিওয়ান? সকলে বুঝতে পেরেছো? তো এই ছিল কিন্তু আজকে তোমাদের 15টা কোয়েশ্চেন। তো সবাইকে থ্যাংক ইউ। তো তোমরা যদি এরকম কোশ্চেন আরো প্র্যাকটিস করতে চাও এবং কি করে লিখবে, এই যে কোশ্চেন কি করে বললাম একটু আলাদা রকম ভাবে নিজেকে প্রেজেন্ট করবে, এটা করার জন্য তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের ব্যাচ কিন্তু তোমরা এনরোলমেন্ট করো, আর কিন্তু তোমরা কেউ লেট করো না। ঠিক আছে? তো অবশ্যই সবাই ভিডিওটি দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। বাই বাই।